শেষ চরিত্রের ঘ্রাণ লেখিকা নূরজাহান আক্তার আলো পর্ব 40। এখন একটা গালি দেই গালি। দেশে ফেরার পর থেকে একবারও দেখা করেনি। বিয়ের কথা বললেই ওর নাকি চাঁদি গরম হয়ে যায়। শালা শ্বশুরটাও মরে না, আমার পথ ক্লিয়ার হয় না। তোকে না মেরে মরবে কেন? সেটাই, ওর বাবা মেয়ে পয়দা হয়েছে আমার জীবন জ্বালানোর জন্য। নয়তো এমন খাপে খাপ হারামজাদা বাপের হারামজাদি কন্যা হয় কি করে? ইয়ে শুদ্ধ ভাই রে, শোন না, হাত কি বেশি পুড়েছে? হুম। ডাক্তার দেখিয়েছে? কি বলেছে ডাক্তার? ঐশ্বর্যের হাত পোড়ার কথা শুনে রুবাবের উতলা ভাব দেখে শুধু মুচকি হাসল শুদ্ধ। এই পাগল দুটো দুজন দুজনকে এত ভালোবাসে, অথচ ভাবখানে এমন করে যেন কেউ কাউকে চেনে না, কখনো কথা হয়নি। কারণ বাংলা সিনেমার মতো তাদের এক হওয়ার মাঝে দাঁড়িয়ে আছে ঐশ্বর্যের বাবা রাশিয়ান সায়েন্টিস্ট মিখাইল ইগোর, ঐশ্বর্যের মা রেজিনা মাহাতিমের দ্বিতীয় স্বামী। মায়ের ভুল মানুষকে সঙ্গী করার মাসুল দিচ্ছে ঐশ্বর্য। ওই বেচারি পড়ে গেছে অথৈ সাগরে। রেজিনা যদি ইগোরের প্রেমের জালে গা না ভাসাতেন, তাহলে ঐশ্বর্য স্বাভাবিকভাবে লাইফ লিড করতে পারত। কিন্তু সেটা হয়নি, কারণ ঐশ্বর্যের সৎ বাবা মিখাইল ইগোর ঐশ্বর্যকে সব সময় হাতের পুতুলের মতো নাচিয়ে যাচ্ছে। উনি সায়েন্টিস্ট হয়েও ওনার আবিষ্কার ভুল পথে ব্যবহার করেন। এমনকি ঐশ্বর্যকে শুদ্ধের সঙ্গে কাজ করতে পাঠানো ছিল মিখাইলের একটি বড় প্ল্যানের অংশ, যেটা ঐশ্বর্য আগে শুদ্ধকে জানিয়ে দিয়ে তার সাথে দেশে ফিরে এসেছে। ইগোরের থেকে পালিয়ে বাঁচতে আসছে শুদ্ধের গোপন ল্যাবে। সেখানে দিনরাত এক করে রিসার্চের কাজ চালিয়ে যাচ্ছে মেয়েটা। খুব তাড়াতাড়ি তাদের একটি আবিষ্কার উন্মোচন করা হবে বিশ্ববাসীর কাছে, সেটা নিয়ে জোর কদমে কাজ চলছে। সে নিজেও কাজের মাঝে পড়তে থাকতো ল্যাবে, কিন্তু ইগোরের লোক আর ইয়াসির আঠার মতো পেছনে পড়ে আছে, অল টাইম তার দিকে নজর রাখছে। নজর ফাঁকি দিয়ে ওই ল্যাবে যাওয়াটাও রিস্কি হয়ে যাবে বলে যাচ্ছে না। এমন ভাব ধরে চলতে হচ্ছে ঐশ্বর্যের কোনো খোঁজ সে জানে না, অথচ শুদ্ধর সাথে তার প্রতিনিয়ত কাজ নিয়ে কথা হয়। মেয়েটা সত্যি মারাত্মক লেভেলের ট্যালেন্ট। তার কাজের ধরন ভাবনা অবিশ্বাস্য রকমের সুন্দর। আর রুবাব কিভাবে যেন তারই প্রেমে পিছলে পড়েছে। প্রায় অনেক দিনই ঐশ্বর্যের পেছন লেগে থেকে তাদের সম্পর্কটা এক জায়গায় স্থির হয়েছে। এটা জানার পর থেকে ইগোরের অত্যাচার আরও বেড়ে গেছে। সে এখন পাগলের মতো ঐশ্বর্যকে খুঁজে বেড়াচ্ছে। হাতের কাছে পেলে হয়তো ঐশ্বর্যকে শ্বাস নেওয়ার সময়টুকু দেবে না। হাত পোড়ার কথা শুনে রুবাব পকেট থেকে ফোন বের করে কল দিল ঐশ্বর্যকে। ঘাটতারা মেয়েটা কল রিসিভ করছে না। মানে হয় এসবের? কয়েকবার চেষ্টা করেও কাজ হলো না দেখে চোখ মুখ কুঁচকে থমথমে মুখে অন্যদিকে তাকিয়ে রইল। রাগে মুখ থমথম করছে। তখন শুদ্ধ বলল, তোর শ্বশুরকে খেলিয়ে দেশে আনতে হবে। গেমটা উনি শুরু করলেও সমাপ্তি টানার দায়িত্ব আমার। স্যার মানুষ বলে কথা, এক্সট্রা সম্মান না দিলে চলে? বালের শ্বশুর আমার। শালা আমার জীবনটাকে তেজপাতা বানিয়ে দিল। ওটাকে যত তাড়াতাড়ি সম্ভব যা করার করে আমার বউটাকে আমাকে দে, নয়তো আমি মামাকে বলে দিব তুমি শীতলের মন নিয়ে সুকিতকিত খেলতে শুরু করেছো। কথা বলে রুবাব একটু থামলো, তারপর পুনরায় বলল, মাঝে মাঝে ঐশ্বর্যের ছেলে মানুষই আমার সহ্য হয় না। ও নিজেও জানে ওর হারামজাদা বাপ কখনো আমাকে মেনে নেবে না। নিলে আরও 2 বছর আগেই নিত। ওকে ভালোবাসি, সংসারটা আমি ওর সাথেই করব বলে এতদিন ধরে অপেক্ষা করছি। শুধু তার জেদের কারণে মা আমার সাথে কথা বলে না। আমি এখানে আসি বলে সেদিন এলো ঠিকই, থাকলো না। ঐশ্বর্যও জেদ ধরে আছে, বিয়ে করলে নাকি ওর বাবা আমাকে মেরে দিবে। আমার ভালোর জন্য আমাকে বিয়েটা করবে না। মানে বাবার হাতে মরতে দিবে না, অথচ আমাকে দহনে পুড়িয়ে আধমরা করে রাখবে। এই নাকি আবার ভালোবাসা? এদিকে সম্বন্ধের পোলায় ইগোর তোর ফর্মুলা না পেয়ে পাগল কুকুর হওয়ার অবস্থা। না, সব কিছুতে প্যাচের উপর প্যাচ। মানে দিনকে দিন আমার লাইফটা প্যাচ লাগানো ইয়ারফোন হয়ে গেছে বাল। নিস্তুপ শুদ্ধ জবাব দিল না, হাঁটছে দুভাই। সিগারেট টানছে ধীরে সুস্থে। রুবাবের ভেতরের অস্থিরতা যেন টের পাচ্ছে শুদ্ধ। নীরবে কিছু দূর গিয়ে সামনে দাঁড় করানো সায়নের বাইকের চাবিটা পকেট থেকে বের করে রুবাবের হাতে ধরিয়ে দিল শুদ্ধ। রুবাব চাবি হাতে নিয়ে কিছু বলার আগেই শুদ্ধ বলল, এতদিন ঐশ্বর্য শুধু আমার দায়িত্বে ছিল। যতটুকু পেরেছি বড় ভাইয়ের মতো সবসময় সেভ করেছি। কিছুক্ষণের জন্য তোর দায়িত্বে ছাড়লাম, কাজেই সাবধান। মানে? এখানে একটু দাঁড়া, জবাব পেয়ে যাবি। কথা বলে রাস্তার অপর পাশে দাঁড় করানো কামরানের গাড়িতে উঠে বসলো সে। চোখের পলকে শাসা করে চলে গেল গাড়িটা। রুবাব বিরক্ত মুখে বাইকের উপর বসলে উপলব্ধি করলো কেউ তার সামনে দাঁড়িয়ে আছে। চোখ তুলে তাকিয়ে ঐশ্বর্যকে দেখে আর পলক ফেলল না। তারপর ঝট করে ঐশ্বর্যের হাত ধরে নাড়িয়ে ঘুরিয়ে দেখে বলল, শুদ্ধ যে বলল হাত পুড়িয়েছ, কই দেখি। আমার কই না তো। বরং ভাইয়া তো বলল তুমি নাকি হাত পুড়িয়েছ, এজন্যই তো রিস্ক নিয়ে বের হলাম।
এবার দুজনের বুঝতে বাকি নেই এটা শুদ্ধর চালাকি। আসলে দুজনেই দুজনকে কাছে পাওয়ার জন্য উতলা, অথচ পারিপার্শ্বিক অবস্থার কথা বিবেচনা করে দূরে সরে আছে। তবে দুজন দুজনকে সেফ দেখে স্বস্তির নিঃশ্বাস নিল। কিন্তু রুবাব বোধহয় ঐশ্বর্যকে স্বস্তি দিতে নারাজ। এক ঝটকায় সে ঐশ্বর্যকে নিজের আরো কাছে টেনে ঠোঁটজোড়া দখল করে নিল। চুষে নিতে থাকলো প্রিয়সীর ওষ্ঠজোড়া। ঐশ্বর্য রুবাবের বুকে ধাক্কা দিলে রুবাব একটা কামড় বসিয়ে দিল। যেন বাধা দেওয়ার বিরক্ত সে। কিছুক্ষণ এভাবে থেকে রুবাব সরে গেল। ঐশ্বর্য ঠোঁট মুছতে মুছতে অন্যদিকে তাকিয়ে হাঁপাচ্ছে। অথচ খুব ভালো করে বুঝতে পারছে রুবাবের চঞ্চল দৃষ্টি তার দিকে নিবদ্ধ। বরাবরের মতোই ঐশ্বর্যের পরিপাটি লুক, পরনে কালো জিন্স আর সাদা লেডিস শার্ট, চুল পনিটেইল করে বাঁধা, হাতে স্মার্ট ওয়াচ, কানে ছোট ছোট দুটো টপ, ঠোঁটে চ্যাপস্টিক আর ভাষা কাজলহীন চোখ। মেয়েটার এই বেশে যেন ইন্ডিপেন্ডেন্স গ্রামার লুকটা ফুটে উঠেছে। রুবাব আপাতত বাইকের চাবি নিয়ে ঐশ্বর্যের দিকে এগিয়ে গেল। তারপর বাইকে বসে তাকেও বসতে ইশারা করে বলল, আল্লাহ শুধু কবুল বলার তৌফিক দান করুক। তারপর শায়েস্তা কাকে বলে হারে হারে যদি টের না পাইয়েছি তো আমিও রুবায়েত কবির নয়। ঐশ্বর্য কথা শুনে ঠোঁট টিপে হেসে বাইকের পেছনে উঠে বসলো। কিছু বলতে হলো না, বিনা বাক্যে মাথা রাখলো রুবাবের কাঁধে। জোরে নিঃশ্বাস টেনে নিল প্রিয় মানুষের গায়ের ঘ্রাণে। তাতেই মন খারাপের রেশ কোথায় যেন দৌড়ে পালিয়ে গেল। বেহায়া মন ঝুমঝুম করে গেয়ে উঠল, বলতে থাকলো এক নাগারে কতদিন পর। পার্টি অফিসের চেয়ারে বসে পায়ের উপর পা তুলে ভ্রু কুঁচকে সিগারেট ফুঁকছে সায়ন। ঠোঁটে মিটিমিটি হাসি, ব্যস্ত হাতে টাইপ করছে কাউকে। সে কেউটা আর অন্য কেউ নয়, তারই স্বর্ণকমল। তার কথা মতো হাতে মেহেদি দিয়ে কয়েকটা ছবি পাঠিয়েছে স্বর্ণ। সায়ন সেটাতে লাভ রেখ দিয়ে নানান দুষ্টুমার্কা কথা বলে চলেছে। স্বর্ণ সিন করলেও কিছু বলছে না, শুনছে পাজি প্রেমিকের কথা। এদিকে অনেকক্ষণ ধরে তারই পাশে দুহাতে মেহেদি লাগিয়ে বসে আছে আজম। কি যে খুশি ছেলেটা, চোখে মুখে যেন অসীম আনন্দ ঝরে পড়ছে তার। বারবার চোখের সামনে হাত নিয়ে দেখছে ঘুরিয়ে ফিরিয়ে। এই তো কিছুক্ষণ আগে সে কিছু জিনিসপত্র তার হাতে দিয়ে পাঠিয়েছিল চৌধুরী নিবাসে। বলেছিল সিতারার হাতে ধরিয়ে দিয়ে চলে আসতে। সে গিয়ে শীতলদের মেহেদি দিতে দেখে নিজেও বসে পড়েছে হাতে মেহেদি পড়তে। গল্পে গল্পে কত মজা যে করেছে সময়টুকুতে। অনেক দেরি হচ্ছে দেখে সায়ন কল করলে জানলো সে বসে বসে মেহেদি পড়ছে। এক হাতে শীতল মেহেদি পড়াচ্ছে আর এক হাতে শখ। তার মেহেদি পড়ার কথা শুনে সায়ন বিড়বিড় করে গালি দিয়ে কাজ শেষ করে আসতে বলেছে। এতে আজম যেন আকাশের চাঁদ পেয়ে গেছে। সে ধীরে ধীরে মেহেদি পরে রাতের খাবার খেয়ে তারপর এসেছে। বাড়ির সবাই নাকি বলেছে কাল যেন বেড়াতে যায়। শীতল বলেছে মেহেদির রং কেমন আসে তা দেখিয়ে আসতে। মেহেদির রং দেখলে নাকি বোঝা যায় মনে কতটুকু ভালোবাসা আছে। ভালোবাসা পরীক্ষা করানোর জন্য সে যেন অবশ্যই যায় চৌধুরী নিবাসে। কথা শুনে আজম ঘাড় কাত করে সম্মতি জানিয়েছে। কিন্তু চাইলেই কি যাওয়া যায়? সায়ন না বললে তো যেতেই পারবে না। এসব ভেবে সে এবার সাহস করে বিড়াল সুরে ডাকলো, ভাই। হুম। শখ আপা, স্বর্ণ আপা, শীতল আপা, সাম্য সৃজন হেগোরে আমি নিজ ভাই বোনের নজরে দেখি। হেগোর কিছু হইলে আমারও খুব বুক পুড়ে। মেয়ে মানুষের মতো হুদায় কথা বেসাইয়া মেজাজ খাইস না আজম্মা। না মানে আমি যদি কালকা হেগোরে ঈদ সালামি দেই আপনি কি রাগ করবেন ভাই? হঠাৎ? আমার তো কোনো ভাই বোন নাই। কেউ ঈদের দিন আমার থিকা টাকা পয়সা চাইতে আহে না। টাকার লিগা ঝগড়া করে না। কথা শুনে সায়ন চোখ তুলে ঘাড় ঘুরিয়ে আজমের দিকে তাকালো। দুই কি এক পলক তাকিয়ে আজমের অস্বস্তি ভরা মুখখানা দেখল। তারপর দৃষ্টি সরিয়ে উঠে দাঁড়িয়ে একটা জরুরি কাগজ খুঁজতে খুঁজতে বলল, তোর ভাই বোনদের তুই সেলামি দিবি, আমি কেন রাগ করব? অ্যাঁ, এখনই তো বললি তারা কষ্ট পেলে তুইও কষ্ট পাস। তাহলে তারা যাতে খুশি হয় সেটা না হয় কর এবার। এখানে আমার পারমিশনের প্রয়োজন নেই। না মানে অল্প টাকা দিলে হেগোরে মাইন্ড খাইব না তো? যুগ হিসেবে আমার ভাই বোনরা সবসময় অল্পতে খুশি। তবে যে যেটাই দিক হাসি মুখে খুশি মনে দিতে হবে, নয়তো তারা লাখ টাকার বান্ডিলও ছুঁয়ে দেখবে না। তাও কর না ভাই, কত দিব? 5 টাকা 10 টাকা যা তোর সামর্থ্য তাই দিবি। 400 করি দেই, দে। কথা শুনে আজম তড়াক করে উঠে দাঁড়িয়ে হাত ধুয়ে এলো। ভালোই রং এসেছে। সে প্যান্টে হাত মুছে বেঞ্চের উপর বসে খাম আর কর করে 100 টাকার একটা বান্ডিল নিয়ে ভাগ করতে বসলো। সায়ন কাজ ফেলে আর চোখে বারবার দেখতে লাগলো আজমের খুশি। আজমের ভাই বোন নেই, ঈদে ভাই বোনদেরকে ঈদ সেলামি দেওয়ার আনন্দ উপভোগ করতে পারে না। এবার সুযোগ পেয়েছে দেখে ছেলেটার ঠোঁটে হাসি যেন ধরছে না। তার চোখ মুখ বলে সে ভীষণ খুশি। কথা হচ্ছে মাঝে মাঝে কারো খুশির কারণ হতে মন্দ লাগে না।
ওই কিরে কিরে, মধু মধু। শীতলের প্রশ্নে স্বামীর জবাব শুনে একযোগে হেসে উঠল ভাই বোনরা সবাই। মেহেদি দেয়া কেবল শেষ হলো, রাত এখনো 11টা 21। মা চাচি সহ বাড়ির প্রত্যেকটা নারী মেয়ের হাতে মেহেদিতে রাঙা। সবার প্রথমে দেওয়ায় শীতলের হাতের মেহেদি শুকিয়ে গেছে অনেক আগেই। তবুও গাঢ় রং পাওয়ার আশায় কেবলমাত্র হাত ধুয়ে দেখলো চমৎকার রং এসেছে। ফর্সা হাতে মেহেদির গাঢ় রংটা ফুটে উঠেছে। ফোন থাকলে রং ঢং করে ছবি তুলতে পারতো, কিন্তু ফোনটাই তো নেই। ফোনের কথা মনে করে মনটা ভীষণ খারাপ হলো। পরক্ষণে মায়ের ফোনটা নিয়ে কয়েকটা ছবি তুলে বাবাকে পাঠিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই শাহাদাত চৌধুরীর রিপ্লাই এলো, আমার আম্মা মাশাল্লাহ, খুব হয়েছে মা। বাবার কথা শুনে শীতল হাসলো, আরও টুকটাক কথা বলল বাবার সাথে। তারপর কি ভেবে তার মেহেদি রাঙা হাতের ছবিগুলো সেন্ড করলো শুদ্ধর হোয়াটসঅ্যাপে। কিছুক্ষণ অপেক্ষা করেও সিন হলো না দেখে ফোনটা রেখে রুমে চলে গেল। রুমে গিয়ে কাল কিভাবে সাজবে, কি পরবে সব বের করে গুছিয়ে রাখলো, যাতে সকালে সবার আগে রেডি হয়ে সালামি হাতাতে পারে। এবার কারো থেকে কম করে সেলামি নেবে না, কারণ এই সেলামি দিয়ে আরেকটা ফোন কিনবে। এইসব ভেবে সবচেয়ে সুন্দর ড্রেস বের করে আরেকবার গায়ে মেলে ধরলো। বড় আব্বু, মেজো চাচু, বাবা দিয়েছে মোট 4টা ড্রেস, রুবাব সায়ন ভাইয়া দিয়েছে 2টো। তবে সে বড় মাকে বলতে শুনেছে শুদ্ধ এবার সবাইকে টাকা দিয়েছে যার যার পছন্দ মতো ড্রেস কিনে নিতে। কিন্তু কই, তাকে তো কেউ টাকা দেয়নি, তার ভাগের টাকা কই? তার মানে কি শুদ্ধ ভাই তার টাকা মেরে দিল? কথা ভেবে সে টাকার খোঁজে ছুটতে গিয়েও থেমে গেল। বড় মা হয়তো ঘুমিয়ে পড়েছে এতক্ষণে, এখন ডাকা বোধহয় ঠিক হবে না। কিন্তু টাকা, কাল সকালে না হয় শুদ্ধ ভাইয়ের থেকে টাকা বুঝিয়ে নেবে। কথা ভেবে সে পুনরায় নিজের ড্রেস হাতাতে শুরু করলো। সেসব বের করতে গিয়ে শুদ্ধর একটা টি শার্ট খুঁজে পেল। এটা চুরি করা কত নম্বর টি শার্ট মনে নেই, তবে এগুলো শুদ্ধর সেটা মনে আছে, কারণ তার পরনের জামা কাপড় কিংবা ব্যবহার করা সুগন্ধি সব কিছুর মধ্যে স্পেশাল কিছু একটা থাকে। জিনিস সাধারণ, তবে দেখে মনে হয় অসাধারণ। এমনকি পছন্দ নিয়েও কিছু বলার নেই। জহুরি চোখে তাকিয়ে খুঁজে খুঁজে ইউনিক জিনিস খুঁজে বের করতে পটু সে। কিছু চাইলে টাকা নাই বললেও কানের কাছে একটু ঘ্যান ঘ্যান করলে সেটাই কিনে দেয়। তখন আর দাম কোনো ব্যাপার না। বলা বাহুল্য শুদ্ধ ভাই এমনিতে খুব ভালো, কিন্তু কিছু করলে চেলাকাট দিয়ে মারে, এই যা। এসব কথা ভাবতে ভাবতে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো শীতল। চুল আশ্রে লম্বা বেনুনি গাঁথলো, তারপর নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে লাজুক মুখে বিড়বিড় করলো, এত গ্লো করছি কেন? কথা বলে লজ্জা পেয়ে 2 হাতে মুখ ঢাকলো। কিন্তু তার লজ্জার জান কবজ করতেই তখনই আচমকা হেসকে উঠতে লাগলো। একবার, দুইবার, তিনবার করে একের পর এক হেসকে উঠতেই থাকলো বেচারির। মানে হয় এসবের? কোনো কাজ করতে গেলে অঘটন ঘটিয়ে বসে সে। এখন একটু লজ্জা পাবে তারও জো নেই। মরতে মরতে এখনই হেসকে উঠতে লাগলো। শুদ্ধ ভাই ঠিকই বলে, সে কোনো কাজে না হচ্ছে ননির পুতুল। নির্দিষ্ট কারো রুমের শোভা বাড়ানো ছাড়া ওকে দিয়ে আর কিছুই হবে না। ধুর, ফুরফুরে মেজাজ একেবারেই বিগড়ে গেছিল। হেসকির ঠেলায় আগে ঢকঢক করে পানি গিলে শুয়ে পড়ল। রাত বাড়ার সাথে সাথে স্তব্ধ চৌধুরী নিবাস, ঘুমে বিভোর চৌধুরী বাড়ির প্রত্যেকটা সদস্য। ঘড়িতে তখন রাত 2:30। পায়ে হেঁটে মূল ফটক পেরিয়ে শুধু তখন বাড়ি ফিরল। রুবাব ফিরেছে অনেক আগে, কয়েক ঘন্টা আগে কথা হয়েছে তার সাথেও। ঐশ্বর্যকে ল্যাবে পৌঁছে দিয়েছে। সায়ন ফিরবে কখন ঠিক নেই, সকাল হবে হয়তো। তার দলের একজন ছেলের বাবা মারা গেছে কিছুক্ষণ আগে। উনি নাকি প্রায় 11 বছর ধরে বিছানাগত হয়ে পড়েছিলেন, অতঃপর চাঁদ রাতে মারা গেলেন। ঈদ কিংবা ঈদের আনন্দটুকু পুরোপুরিভাবে উপভোগ করতেও পারলেন না। খুব খারাপ লাগলো কথাটা শুনে, কিন্তু মৃত্যু কি আর বলে আসে? চিরন্তন এই সত্যকে মেনে নিতেই হবে। মৃত্যু প্রভাবশালী, ধনী গরিব দেখবে না, যখন যার দুয়ারে দাঁড়াবে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বাইরে এখনো পটকা ফুটছে, গান বাজছে, চাঁদ রাত উদযাপন করতে বাঙালি রাত অনেক হয়েছে, তাই শুদ্ধ নিজের কাছে থাকা চাবি দিয়ে দরজা খোলে। ভেতরে প্রবেশ করলো, নিঃশব্দে দরজা আটকালো, তারপর ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল নিয়ে এগোলো রুমের দিকে। শীতলের রুমটা পার হতে গিয়ে দেখলো দরজা আটকানো। সচরাচর দরজা বন্ধ করে ঘুমায় না শীতল, ভয় করে। দরজা বন্ধ মানে এখনো ঘুমায়নি বোধহয় ব্যাঙাচি। ঈদের ড্রেস পরে এখনই সাজতে বসেছে নাকি কে জানে। সাজতে পারে, তার যা স্বভাব। সে যদি এখন ঈদের ড্রেস পরে ঘুরে বেড়ায় তাও অবাক হবে না, কারণ সে কাজগুলো করেই ওই রকম। শুদ্ধ হাত দাঁড়ালো না রুমে গিয়ে, একেবারে শাওয়ার নিল। রাতে ঘুমানোর আগে শাওয়ার নেওয়া তার বহুদিনের পুরনো অভ্যাস। শাওয়ার নিয়ে ঘুমালে নাকি ঘুমও ভালো হয়। শাওয়ার নিয়ে মাথা মুছতে মুছতে এসে দাঁড়াতেই হঠাৎ তার নজর পড়লো আয়নার দিকে। মাথা থেকে হাত নামিয়ে হাত রাখলো কানের 2 ইঞ্চি নিচে নরম মাংসে।
কিছু মনে হতেই নিচের ঠোঁট দাঁত দিয়ে কামড়ে ধরল। ঠোঁটের কোণে মুচকি হাসি খেলে গেল বোধহয়। দ্রুত হাত সরিয়ে তোয়ালে বেলকনিতে মেলে দিয়ে অনেকগুলো খাম আর কসকসে নতুন টাকার বেশ কয়েকটা বান্ডিল নিয়ে বসলো। মা চাচি থেকে শুরু করে এই বাড়ির দারোয়ান কাকার ছেলে মেয়েদের নামও তালিকাভুক্ত করে লিস্ট বানালো। বাদ গেল না ল্যাবে কাজ করা তার প্রত্যেকটা সহকারীদের নাম। সবার জন্য একে একে সেলামি রেডি করে সব খাম একসাথে রাখলেও একটা খাম সরিয়ে রাখলো, এমন জায়গায় রাখলো কেউ খুঁজে না পায়। তারপর সব ঠিকঠাক করে শুয়ে পড়লো। ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে সদ্য 1 ঘন্টা পেরিয়ে বোধহয় তখন কেউ নিঃশব্দে প্রবেশ করলো, পা টিপে এলো বিছানার কাছে, চোখের উপর হাত নাড়িয়ে দেখলো ঘুমিয়েছে কিনা। সারা শব্দ না পেয়ে এবার আরও একটু কাছে এলো, বুকের কাছটায় প্রাণ ভরে শ্বাস টেনে নিল। উফ, সেই মাতাল করা ঘ্রাণ! এত টানে কেন? এত ভালো লাগে কেন? কি আছে এই ঘ্রাণে? এত পাগল পাগল লাগেই বা কেন? মন বলে ঘ্রাণের সাথে মানুষটাকে কেড়ে নিতে। বুকের কাছটা শার্ট খাবলে ধরে চোখে চোখ রেখে বলতে ইচ্ছে করে, এই যে বিশুদ্ধ পুরুষ, খুব তাড়াতাড়ি আমার হয়ে যান না প্লিজ। না হয় এই বুকটা আমার নামে লিখে দিন। আপনার এই বুকে মুখ ডুবিয়ে দুনিয়াদারি ভুলতে চাই আমি। আমার পুরো পৃথিবীটাকে আমি শুদ্ধময় করতে চাই। শুদ্ধ তীব্র ভালোবাসায় ডুবে শীতল হতে চাই। একথা বলে সে আচমকা ঠোঁট ছুঁয়ে দিল শুদ্ধর বুকে। মুগ্ধ নয়নে তাকালো ঘুমিয়ে থাকা সুদর্শন পুরুষটাকে। ধীর কপাল, বুদ্ধিদীপ্ত দুটো চোখ, ভ্রু বাঁকা, টিকানো নাক, একজোড়া পাজি ঠোঁট। যারা হাসতে জানে না, হাসলেও তা মেপে গুণে মানুষ বুঝে। শীতল বিছানায় ভর দিয়ে গালে হাত দিয়ে মেঝেতে বসলো। তারপর কিছু একটা ভেবে ফিক করে হেসে দ্রুত নিজেকে সামলে শুদ্ধর হাতটা টেনে নিল। বাম হাতে লুকানো মেহেদি বের করে ধীরে ধীরে লিখল, আমার বউ নাই, আমি এতিম। হঠাৎ বাঁ হাতের তালুতে শিরশিরে কিছু অনুভব করলো শুদ্ধ। চট করে চোখ জোড়া না খুলেও বুঝলো কেউ তার হাতে ফু দিচ্ছে। ততক্ষণে শীতলের মেহেদি দেওয়া শেষ। সে এখন ধীরে ধীরে ফু দিচ্ছে যেন তাড়াতাড়ি শুকায়। এভাবে বসে থেকে ফু দিতে দিতে সে কয়েকবার হামি তুলল, রীতিমতো ঢুলছে। চোখে রাজ্যের ঘুম। কিছুটা সময় ঘুমের সাথে যুদ্ধ করতে করতে শুদ্ধের হাতের দিকে তাকিয়ে হাসলো। সকালে কি হবে পরে দেখা যাবে, এখন মন যখন যা যা বলেছে করেছে। তারপর ওভাবে বসে থাকতে থাকতে এক পর্যায়ে ওর চোখ লেগে গেল। ধীরে ধীরে ঘুম গাঢ় হয়ে মেহেদির উপর পড়তেই শুদ্ধ চট করে শীতলের মুখটা ধরে ফেলল। নয়তো হাতের মেহেদি শীতলের পুরো মুখে লেপটে যেত। কিন্তু হাতে লিখলোটা কি, সেটা দেখার জন্য নিজের হাতের দিকে তাকিয়ে ভ্রুজোড়া কুঁচকে ফেলল। এসব কি? সে এতিম? বউ নাই বিধায় এতিম বানিয়ে দিল এই মেয়ে? শুধু চল শক্ত করে শীতলের দিকে একবার তাকিয়ে আবার তাকালো নিজের হাতের দিকে। তারপর বিছানা থেকে নেমে শীতলের মাথাটা আগে ঠিকঠাকভাবে বিছানায় রাখলো যেন ঘাড়ে ব্যথা না পায়। তারপর সে শীতলের পাশে হাঁটু গেড়ে বসে মেহেদি তুলে ঘুমন্ত শীতলকে জিজ্ঞাসা করলো, আমি এতিম? আমার বউ নাই? কে বলল নাই? দেখবি আমার বউকে? তুই একা দেখলে হবে না যদিও। তবে চল এক কাজ করি, বাড়ি শুদ্ধ সবাইকে দেখাই, এতে তুইও খুশি, বড়রাও খুশি, তোদের খুশিতে আমিও খুশি। এ কথা বলে সে মেহেদির টিউব তুলে নিয়ে পুনরায় নিজের হাতের দিকে তাকালো। তারপর মিটিমিটি হাসতে হাসতে শীতলের বাম গালে লিখে দিল, আমার বউ।